আসসালামু আলাইকুম। কি অবস্থা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীরা? তোমরা সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে একটু চিন্তিত আছো আমরা জানি, ইংলিশ নিয়ে। তাই আমরা বাংলা, রসায়ন এবং সায়েন্সের ক্লাসগুলোর পরে আজকে একটা ডেমো ক্লাস দিব তোমার হচ্ছে ইংলিশের উপরে। তোমরা ইংরেজি কি কি পড়বা এবং কি কি না পড়লেই তোমাদের চলবে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে 20টা প্রশ্ন এসেছিল তার ভিতর থেকে 4টা প্রশ্নকে আমরা সিলেক্ট করেছি। আজকে আমরা এই 4টা প্রশ্ন একটু সমাধান করব এবং আমরা দেখব যে হচ্ছে যে ইংলিশ কতটুকু মজার এবং সহজ একটা ভাষা, যে ভাষাটা নিয়ে ভয় না, একটু যদি আমরা কষ্ট করি তাহলে আমরা হচ্ছে যে খুব ইজিলি ইংরেজি পেরে যাব। তাহলে অনেক ভূমিকা দিলাম, আমরা এখন ক্লাস শুরু করে দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা দ্বিতীয় যে প্রশ্নটা সেইটা একটু খেয়াল করব। সেই জায়গায় কি বলতেছে, এই প্রশ্নটা বলতেছে আই স আ ম্যান ড্যাশ অন দ্য রোড। যার বাংলা মিনিং হবে আই স আ ম্যান, আমি একটা মানুষ দেখেছিলাম, ড্যাশ অন দ্য রোড, রাস্তায়। আচ্ছা, এই জায়গায় খেয়াল করে দেখো যে অপশনগুলো আছে, অপশনগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করি। অপশন এ তে আছে টু স্ট্যান্ড, অপশন বি তে আছে স্ট্যান্ড, অপশন সি তে আছে স্টুড এবং অপশন ডি তে আছে কি স্ট্যান্ডিং। আচ্ছা, সবগুলাকেই যদি আমরা খেয়াল করি, আমরা ইংলিশের বেসিক ইংলিশে জানি যে এটা মূলত হচ্ছে যে স্ট্যান্ড এই শব্দটার বিভিন্ন ফর্ম। আচ্ছা, তার আগে আমাকে একটু বলো তো, কমেন্ট বক্সে একটু বলো তো, এই স্ট্যান্ড শব্দটা পার্টস অফ স্পিচের কোন পার্টে পড়ে, মানে এটা কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ যদি তোমাদের উত্তর দিয়ে হয়ে যায় তাহলে আমরা বলি এটা হচ্ছে যে একটা ভার্ব। এটা কি একটা ভার্ব? আচ্ছা, ভার্ব মানে কি? দেখো, ভার্ব মানে ছোটবেলা থেকে শুনছো যে হচ্ছে যে কাজ। আমি বলবো ভার্ব মানে কাজ না, ভার্ব বলতে মূলত বোঝায় কাজ করা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আবার বলি, ভার্ব মানে কি? কাজ করা। আমি কেন কাজ করা বলতেছি, যখন তুমি কোনো একটা কাজ করবা তখন সেটা ইংরেজিতে ভার্ব হবে, কিন্তু সেই ভার্বটার একটা নাম থাকতে পারে, সেটা আমরা ডিটেইলসে আমাদের ইংলিশ অ্যান্টিবায়োটিক কোর্সে পড়বো। কিন্তু আমার এখন যেটা দরকার, আমি জানতেছি স্ট্যান্ড মানে যেটার মানে হইতেছে দাঁড়ানো। এই যে আমি যে দাঁড়ায় আছি সেইটা, এই যে আমি দাঁড়ানোর যে কাজটা করতেছি সেইটাকে আমি বলবো স্ট্যান্ড। এইটা একটা ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ভার্ব শিখতে গিয়ে আমাদের একটা জিনিস বোঝা লাগবে যে হচ্ছে যে প্রত্যেকটা ভাষায় একটা ফর্ম অনুযায়ী তোমার হচ্ছে যে তৈরি হয়, মানে প্রত্যেকটা ভাষায় একটা বেসিক ফর্মকে ফলো করবে। ইংরেজিও একটা বেসিক ফর্মকে ফলো করে, সেই ফর্মটা কি আমরা ছোটবেলা থেকেই জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? এটা তো আমরা জানি স্যার, এটা তো খুব সহজ ব্যাপার। আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটা জিনিস হচ্ছে যে আপনার, এই তিনটা জিনিস কি, এই তিনটা জিনিস হচ্ছে যে আপনার, একটু বোর্ডটা দূরে চলে গেছিল, দুঃখিত। এই তিনটা জিনিস দিয়ে আমরা একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারি। আচ্ছা, ভালো কথা। এখন তোমরা বড় হইছো, এখন শুধুমাত্র ভার্ব জানলে তোমার হবে না। কি হবে না? শুধুমাত্র ভার্ব তুমি যদি জানো তাইলে তোমার হবে না। তোমার কি কি জানা লাগবে? ভার্বের প্রকারভেদ জানা লাগবে। একটা সেন্টেন্স তৈরি করার জন্য শুধুমাত্র ভার্ব না, আমরা আরো ক্লিয়ারলি পড়বো। আমরা পড়বো যে হচ্ছে যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমার ভার্বের সাথেও যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে তোমার একটা আরো ক্লিয়ারলি ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন কথা হচ্ছে স্যার ফাইনাইট ভার্ব কি? আপনি যে বললেন একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের হচ্ছে যে সাবজেক্ট লাগবে, ভার্ব, ভার্ব বলতে আরো স্পেসিফিক্যালি একটা অবশ্যই ফাইনাইট ভার্ব লাগবে এবং একটা অবজেক্ট লাগবে। আসলে অবজেক্ট থাকলেও হয়, না থাকলেও হয়। আচ্ছা, তাইলে ফাইনাইট ভার্ব কি আমরা একটু শিখি যে হচ্ছে যে এই যে আমরা ইংরেজিতে বলি যে হচ্ছে যে কাজ করাকে মূলত হচ্ছে তোমার ভার্ব বলে। ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে, তার ভিতরে ভার্বের দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে তোমার নন ফাইনাইট। ঠিক আছে? আচ্ছা, একটা কি বললাম, একটা ফাইনাইট ভার্ব আর একটা নন ফাইনাইট ভার্ব। আসো আমরা ফাইনাইট আর নন ফাইনাইটটা একটু বোঝার চেষ্টা করি। ফাইনাইট ভার্ব হইতেছে যেই ভার্বটা শোনার পরে তোমার আর কোনো কিছু না শুনলেও চলবে, তোমার সেন্টেন্সটা কমপ্লিট হবে। ঠিক আছে? কিভাবে দেখো, এই জায়গায় যদি আমরা খেয়াল করি আই স, এইটুকু যদি আমি তোমাদেরকে বলি তাইলে
তুমি বুঝবা যে হচ্ছে যে আমি দেখেছি, তার মানে আমার সেন্টেন্স কিন্তু কমপ্লিট। আমি কি দেখছি এটা আমার জানার, তোমার জানার খুব বেশি প্রয়োজন নাই, মানে অর্থ তৈরি করার জন্য তুমি বুঝতে পারতেছো যে স্যার দেখছে বা আমি দেখছি। ক্লিয়ার? আচ্ছা, এই যে ভার্বটা সে তোমার হচ্ছে যে কি করতে পারছে, তার অর্থ ক্লিয়ারলি প্রকাশ করতে পারছে, এইটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া, যেই ক্রিয়াটা শেষ হয়েছে। ক্লিয়ার? বা শেষ করতে পারে। আচ্ছা, এরপরে যে ভার্বটা আসতেছে সেটাকে আমরা বলতেছি নন ফাইনাইট ভার্ব। যেই ভার্ব তোমার হচ্ছে যে নিজের অর্থ ক্লিয়ারলি প্রকাশ করতে পারবে না, সে যদি কোনো সেন্টেন্সে থাকে তাইলে তার অন্য আরেকটা ভার্বের হেল্প নিয়ে তার অর্থ প্রকাশ করা লাগবে, সেই ভার্বটাকে আমরা বলি নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া, মানে যে নিজে শেষ হইতে পারে না। আমরা মূলত আজকে নন ফাইনাইট ভার্বটাই শিখবো। আর একটা জিনিস শিখবো যে হচ্ছে যে একটা সেন্টেন্স আসলে কয়টা ভার্ব থাকতে পারে। একটু মনোযোগ দাও, আমার কথাটা একটু ক্লিয়ারলি শোনো, তাইলে কাজে লাগবে। ফাইনাইট ভার্ব আমার সাথে সাথে একটু বলো, পড়তে পড়তে তুমি যখন হচ্ছে যে আমার ভিডিওটা দেখতেছো তখন একটু বলো। একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকতে পারে, অবশ্যই একটা ভার্ব থাকা লাগবে। কি বললাম? একটা সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ব। কয়টা ভার্ব থাকা লাগবে? একটা ভার্ব একটা সেন্টেন্সে অবশ্যই থাকা লাগবে, এবং সেই ভার্বটা অবশ্যই হবে কি? ফাইনাইট ভার্ব। কথাটা কি ক্লিয়ার? একটা সেন্টেন্সে একটা ভার্ব অবশ্যই থাকবে, সেই ভার্বটা হইতেছে ফাইনাইট ভার্ব। আর যদি এডিশনাল কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বটা কখনোই ফাইনাইট আর হইতে পারবে না, সেই ভার্বটাকে অবশ্যই কি হওয়া লাগবে? নন ফাইনাইট ভার্ব হওয়া লাগবে। কি ভার্ব হওয়া লাগবে? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, তাইলে আমি বুঝলাম যে একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে তাহলে একটা অবশ্যই কি হবে? ফাইনাইট, আর বাকি যে ভার্বটা থাকবে সেটা হবে কি? নন ফাইনাইট ভার্ব। আমরা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তাইলে নন ফাইনাইট ভার্ব আমি কিভাবে চিনবো, আরো ডিটেইলস আমি তোমাদের পড়াবো। আজকে জাস্ট সলভ করার জন্য আমি তোমাদের বলতেছি নন ফাইনাইট ভার্ব চেনার উপায় হইতেছে তিন রকমের। এক নাম্বার হইতেছে টু প্লাস ভি1, মানে ভার্বের বেসিক ফর্ম। দুই নাম্বারটা হবে ভার্ব প্লাস আইএনজি, এবং তিন নাম্বারটা হবে তোমার হচ্ছে যে ভার্বের ভি3, যেটাকে আমরা বলি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? এখন তোমাদের মনে আসতে পারে স্যার এটা কেমন কথা বলেন, ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস ভার্ব, আর হচ্ছে যে ভি3, এটা কেমন ব্যাপার? হ্যাঁ, ব্যাপারটা দেখো, আমরা যদি এই অ্যান্সারটা, তোমার এই কোশ্চেনটার অ্যান্সারটাকে হচ্ছে যে ধরে তারপরে যদি আমরা হচ্ছে যে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে ক্লিয়ার হবে। আমার উত্তর হচ্ছে যে স্ট্যান্ডিং। কি হবে উত্তর? স্ট্যান্ডিং। আচ্ছা, স্ট্যান্ডিং কেন হইলো? ওই যে নিয়ম, ওইটা মাথায় রেখো। কি বলছিলাম? একটা সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে দ্বিতীয়টা অবশ্যই কি হবে? নন ফাইনাইট ভার্ব হবে। তার মানে এই জায়গায় আমার হচ্ছে নন ফাইনাইট ভার্ব হওয়ার যোগ্যতা কে কে রাখতেছে দেখো, এই যে টু প্লাস ভার্ব, টু আর হচ্ছে যে স্ট্যান্ড। তারপরে কি আছে তোমার হচ্ছে যে স্ট্যান্ড। স্ট্যান্ড হইতেছে বেসিক্যালি ভার্বের ভি1 ফর্ম। কি ফর্ম? ভি1। আমি কি এই জায়গায় লিখছি নন ফাইনাইট ভার্বের ভি1 ফর্ম হবে? হবে না। তার মানে এটা আমার উত্তর হবে না। আচ্ছা, তাহলে বাকি কি আছে? স্টুড আর হচ্ছে যে স্ট্যান্ডিং। স্টুড হইতেছে তোমার কি? স্টুড হইতেছে ভার্বের ভি3, আর হচ্ছে স্ট্যান্ডিং হইতেছে তোমার হচ্ছে যে ভার্বের সাথে এই যে দেখো মেইন ভার্ব ভি1 প্লাস আইএনজি। ঠিক আছে? তাইলে এটাকে আমরা বলতেছি, তাইলে এই তিনটা হচ্ছে যে এ, সি আর ডি হইতেছে আমার কি? নন ফাইনাইট ভার্ব। সবসময় মনে রাখবা সো এর পরে বা যেটার বেসিক ফর্ম হইতেছে সি, সি এর পরে সবসময় তোমার হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি বসে। কি বসে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমার উত্তর হবে কি? স্ট্যান্ডিং। আচ্ছা, তাহলে উত্তর হইতেছে কি? স্ট্যান্ডিং। ক্লিয়ার? আচ্ছা, উত্তর পেয়ে গেছে। এখন স্যার কেমনে, কোনটা ফাইনাইট নন ফাইনাইট আপনি কেমনে বুঝলেন বা আমরা কেমনে বুঝবো? আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি বলছিলাম যে ভার্বে প্রথম যে ভার্বটা মানে মেইন যে ভার্বটা থাকবে, যেটা ভি1 এ থাকবে, ঠিক আছে, বা ভি2 তে থাকবে, সেইটা বা অক্সিলারি ভার্বের সাথে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই তোমার কি হবে? বেসিক বা মেইন ভার্ব হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, দ্বিতীয় যে ভার্বটা থাকবে সেইটা তোমার দেখো, যদি আমরা এখন অর্থে যাই যে হচ্ছে যে আই স আ ম্যান, ঠিক আছে, স্ট্যান্ডিং, এই জায়গায় যদি আমি সটাকে কেটে দেই, আমরা যদি সটাকে কেটে দেই যে আই আই এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড, এটা কি কোনো মানে তৈরি হইতেছে? আরেকটু আমরা হচ্ছে যে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, একটু খেয়াল করো। যদি আমি তোমাদেরকে বলি যে হচ্ছে যে আমি যদি তোমাদেরকে বলি যে আই ওয়ান্ট টু ইট রাইস, তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো তো। এই যে আমি বলছিলাম একটা সেন্টেন্সে দুইটা ভার্ব থাকতে পারবে, এই যে আছে না, ওয়ান্ট আছে আর কি আছে? টু ইট আছে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, আই ওয়ান্ট মানে কি? আমি চাই।
এখন আমি যদি আই ওয়ান্ট এর পরে বাকি অংশটুকু কেটে দেই, তাহলে তোমরা দেখো তো আই ওয়ান্ট আমি চাই, এটা কিন্তু একটা মানে আছে না? আচ্ছা, তাইলে এখন যদি হচ্ছে যে আমরা আবার তোমার হচ্ছে যে বাকি অংশটুকু লিখি আই ওয়ান্ট টু ইট রাইস, তাহলে দেখো তো কেমন হয়। এখন আমি হচ্ছে যে আমার যে প্রথম মানে ফাইনাইট ভার্ব আছে সেটাকে কেটে দেব। এখন বাবারা আমার এটার উত্তর দেন, এটার অর্থ বাইর করে দেন তো। আই টু ইট রাইস, আপনারা কি অর্থ বের করতে পারবেন? এটা কিন্তু অর্থ বের হচ্ছে না। তার মানে কি, এই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারতেছে না। এই যে কোনটা টু প্লাস ভার্ব মানে টু ইট, সে কোনো অর্থ প্রকাশ করতে পারতেছে না। তার অর্থ প্রকাশ করার জন্য কাকে দরকার? ওয়ান্ট কে দরকার। কথাটা বুঝতে পারছেন? এই যে তার মানে টু প্লাস ভার্ব যদি একা একা বসে তাহলে তার কোনো অর্থ হয় না। কিন্তু যদি শুধুমাত্র ইট একা একা বসতো আই ইট রাইস, তাহলেও কিন্তু অর্থ হইতো। কিন্তু ওই যে টু দা আইসা এরে ঝামেলায় ফেলাই দিছে। কথাটা বুঝতে পারছেন? তো এইটা হচ্ছে যে একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক সেম ভাবে স্ট্যান্ডিং এরও আপনি কোনো উত্তর এই স ছাড়া এই সেন্টেন্সে বের করতে পারবেন না। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? এর জন্য এই স্ট্যান্ডিংটা হচ্ছে যে একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম রুলসে? একটু আবার ক্লিয়ারলি আমরা মনে করার চেষ্টা করি। ইংরেজি কিন্তু আজকে আমি তোমাদের এই সেকশনটাতে বা এই এমসিকিউ সলভে তোমাদের যা পড়াইলাম, এই জায়গায় তোমাদের ইংরেজি সবচেয়ে বড় ভিত্তিটা দাঁড়ায় যেতেছে। কিভাবে আমি তোমাদের বুঝাই, সবসময় মনে রাখবা ইংরেজি সব একটা বাক্য তোমার হচ্ছে যে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব দ্বারা তৈরি হয়। একটা কি? একটা সাবজেক্ট আর কি তোমার হচ্ছে যে একটা ফাইনাইট ভার্ব দ্বারা তৈরি হবে। ঠিক আছে? যদি কোনো ভার্ব এডিশনালি আসে সেটা অবশ্যই কি একটা নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে চিনবো? এই যে এই তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কোনো ভার্বের সাথে যদি টু প্লাস ভার্ব থাকে, ভার্ব প্লাস আইএনজি থাকে বা শুধুমাত্র ভি3 থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তোমার হচ্ছে যে অবভিয়াসলি সেটাকে আমরা বলবো একটা নন ফাইনাইট ভার্ব। একটু রিমাইন্ডিং দিতেছি, যদি এগুলার আগে তোমার হচ্ছে যে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যে এম, ইজ, আর, ওয়াজ বা ওয়ার বা হ্যাভ, হ্যাজ থাকে, তাইলে কিন্তু এগুলা নন ফাইনাইট হবে না। ঠিক আছে? কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। আমরা আবার একটু সূত্রটা আবার একটু বোঝার চেষ্টা করি। এক নাম্বার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই কি হবে? একটা নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব কি হবে? টু প্লাস ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভি3, কিন্তু এগুলোর সাথে কি থাকবে না? অক্সিলারি ভার্ব থাকবে না। ডান। আচ্ছা, ডান। 2 নাম্বার আমাদের ডান। 3 নাম্বারে কি বলছে? উই study with a eye to dash our career, মানে বলতেছে with a eye to, এটারে সারা জীবন আপনারা পড়ছেন, এটারে আরো সহজভাবে আরো ভালোভাবে আপনাদের শুধু কনফিউজ করার জন্য দিছে। এটা আমরা পড়ছি with a ভিউ টু হিসাবে। ঠিক আছে? উইথ এন আই টু না, আমরা পড়ছি এটাকে উইথ আ ভিউ টু। উইথ আ ভিউ টু আর উইথ এন আই টু আসলে এক জিনিসই, মানে উদ্দেশ্যে আমরা আপনার স্টাডি করি। মানে এই যে আপনারা পড়ালেখা করতেছেন, এই পড়ালেখাটা করতেছেন মূলত কার জন্য? একটা ভালো ক্যারিয়ার বা আপনাদের ক্যারিয়ারের জন্য। ঠিক আছে? এইটাই মূলত হচ্ছে যে প্রশ্নে দিচ্ছে। তাহলে অপশনে কি কি ছিল? শাইন, তারপর ছিল এস্টাবলিশড, আর কি ছিল আপনার হচ্ছে যে বিল্ডিং, আর ছিল বিল্ড। একটা জিনিস মনে রাখবেন সবসময় যে দুনিয়াতে যত প্রিপোজিশন আছে, দুনিয়াতে যত কি আছে প্রিপোজিশন, তাদের প্রত্যেকের পরে যদি কোনো ভার্ব আসে, তাদের পরে মানে প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে হবে হচ্ছে যে আপনার ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার? গট ইট? প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বটা কি হবে? ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, ডান। কিন্তু এই প্রিপোজিশনের ভিতরে একটা তেরা প্রিপোজিশন আছে। কি আছে? তেরা প্রিপোজিশন, যেটার নাম হইতেছে টু। কি? টু। টু এর পরে সবসময় ভার্বের ভি1 হয়। ঠিক আছে? ক্লিয়ার? টু এর পরে সবসময় ভার্বের কি হয়? ভি1। ওই যে আগের প্রশ্নটা একটু মনে করে দেখেন, এটা কি বানাই দিতেছে? একটা নন ফাইনাইট ভার্ব বানাই দিতেছে। এত আলাপে আমরা যাব না। আমরা বললাম যে হচ্ছে টু প্লাস ভি1 মানে ভার্বের পরে একটা প্রিপোজিশনের পরে যদি হচ্ছে যে মানে টু প্রিপোজিশনটা যদি থাকে, তারপর যদি ভার্ব থাকে, তাহলে সেটা হবে ভি1। কয়েক
আরেকটা আপনার হচ্ছে যে আবার এই জায়গায় ব্যতিক্রম আছে, মানে ব্যতিক্রমের ভিতরে আবার আরেকটা ব্যতিক্রম, ঠিক আছে। কিছু কিছু ওয়ার্ড, তার ভিতরে একটা স্পেশাল ওয়ার্ড উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে। তার ভিতরে আরেকটা আছে উইথ অ্যান আই টু। এগুলার পরে যদিও টু আছে, কিন্তু এই টুটা আসলে এই জায়গায় যদিও আপনার কি আছে, টু আছে, কিন্তু এই টুটা আপনার হচ্ছে যে কিসের টু না জানেন, এই প্রিপজিশনের টু না। বেসিক্যালি এইটা একটা ফ্রেজ হিসাবে টু আছে। কি হিসাবে আছে এই টুটা? ফ্রেজ হিসাবে। কি হিসাবে আছে? একটা ফ্রেজ হিসাবে। তার মানে এই টুটা আলাদা আলাদা কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। এটার অর্থ পুরোটা আসবে কার থেকে? উইথ অ্যান আই টু। এই টু এর আলাদা কোনো অর্থ নাই, এর জন্য এটাকে আমরা প্রিপজিশন না ধরে ফ্রেজ হিসাবে ধরবো। কি হিসাবে ধরবো? ফ্রেজ। এর জন্য এর পরে সবসময় আপনার ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তার মানে মনে রাখবেন, আমি একটু আপনাদের হচ্ছে যে সারা জীবন তো মুখস্থ করছেন, এক্সপ্লেনেশন দিলাম যে কেন হচ্ছে যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু বা উইথ অ্যান আই টু, এইগুলার পরে ভার্ব প্লাস আইএনজি হয়। আপনারা সারা জীবন পড়ছেন, আমি জানি আপনারা জানেন, কিন্তু কেন হয়? কারণ হচ্ছে এই যে টুটা দেখতেছেন, এই টুটা এই ফ্রেজ ছাড়া কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এর জন্য এটাকে আমরা প্রিপজিশন না ধরে একটা ফ্রেজ হিসাবে ধরি। কি হিসাবে ধরি? ফ্রেজ হিসাবে এটাকে আমরা ধরি। এর জন্য এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। কথাটা কি ক্লিয়ার? তাইলে আপনার উত্তর হবে কি? এই জায়গায় দেখেন তো ভার্ব প্লাস আইএনজি কই আছে? এই যে সি তে আছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে আপনার বিল্ডিংটা হবে উত্তর। তাহলে কি হবে? উই স্টাডি উইথ অ্যান আই টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার। গট ইট? আমরা মনে হয় বুঝতে পারছি। আমি আবার সূত্রটাকে আপনাদের সামনে আনতেছি। আগের যে 2 নম্বরের যে প্রশ্নটা পড়ছিলাম ওটা রাইট ফর্ম ভার্ব থেকে আসছিল। এবার যেটা করতেছি সেটা হচ্ছে যে আপনার কই থেকে আসছে? রাইট ফর্ম ভার্ব থেকে। রাইট ফর্ম ভার্ব থেকে কি আসছে একটু বোঝার চেষ্টা করো। যে কোনো প্রিপজিশনের পরে যদি হচ্ছে যে ভার্ব থাকে, তাহলে সেই ভার্বটা আইএনজি ফর্মে থাকবে। মানে প্রিপজিশন পরে যে কোনো ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি। কিন্তু শুধুমাত্র আমি বলছিলাম টু একজন তেরা ব্যক্তি, যার পরে যদি কোনো ভার্ব থাকে তাইলে সেটা হয়ে যাবে হচ্ছে যে V1, ঠিক আছে। কিন্তু এই টু এর ভিতরেও একটা গ্যাঞ্জাম থাকে। ফ্রেজ যুক্ত টু মানে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, এগুলার পরে তোমার সবসময় কি হবে? ভার্বের বেসিক ফর্ম হবে না, ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে? ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? আচ্ছা, আমরা শুধুমাত্র মুখস্থ করার জন্যই পড়বো না, আমরা একটু জেনে জেনে পড়বো। আচ্ছা, এরপরে প্রশ্নটাতে আমরা আসলাম। পরের প্রশ্নটা বলছে হু রোড দ্য ফ্যান্টাসি নোভেল হ্যারি পটার। ঠিক আছে, ছোটবেলা থেকে হ্যারি পটারের মুভি দেখে নাই বা হ্যারি পটারের চিনে না এরকম ব্যক্তি মনে হয় এই দুনিয়াতে খুব কম আছে। আর আমাদের এই যে বা তোমাদের এই যে মোটামুটি আমরা সবাই হচ্ছে যে হ্যারি পটারকে চিনি। এই যে হ্যারি পটার মুভিটা তুমি দেখছিলা, এই মুভিটা মূলত হচ্ছে যে একটা উপন্যাস থেকে নেওয়া, ঠিক আছে। আর এই উপন্যাসের রাইটার একজন ভদ্র মহিলা যার নাম হচ্ছে জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং উনি হচ্ছে যে তোমার এই হ্যারি পটার যে ফ্যান্টাসি নোভেলটা আছে সেটাকে হচ্ছে যে লিখছিল। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে যে এটার উত্তর পেয়ে গেলাম, অ্যানসার সি। আমি এইটা এত তাড়াতাড়ি হচ্ছে সলভ করে দিলাম কারণ আমি জানি যে তোমরা হচ্ছে যে এটার উত্তর জানো। আচ্ছা দেখো, আমরা 4টা প্রশ্ন এই ক্লাসে আপাতত শেষ করলাম। এই ক্লাসটাতে আমরা হচ্ছে মূলত কি দেখলাম একটু বোঝার চেষ্টা করো। গ্রামার থেকে 2টা প্রশ্ন আসছে, ভোকাবুলারি থেকে একটা প্রশ্ন আসছে, এবং একটা প্রশ্ন আসছে তোমার হচ্ছে নোভেল থেকে। নোভেল থেকে আর একটা বা 2টা প্রশ্ন আসবে, যে প্রশ্নগুলো আমরা কই পাবো? হয়তো বা বিগত বছরে বিসিএস এ বা হচ্ছে অন্যান্য চাকরির পরীক্ষা বা ভর্তি পরীক্ষা আসছিল, এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ হচ্ছে বা কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম বা এরকম গুরুত্বপূর্ণ অনেক ওয়েল নোন তোমার হচ্ছে লিটারেচার নাম জানলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি গ্রামারের ভিতরে আমরা সবচেয়ে বেশি তোমার হচ্ছে যে ফোকাস দিব যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে সেন্টেন্স এবং তোমার হচ্ছে যে ভার্বে এবং হচ্ছে পার্টস অফ স্পিচে। ইভেন অর্থর দিক থেকে যদি হচ্ছে যে আমরা চিন্তা করি, মানে ভোকাবুলারি যদি আমরা প্রশ্নগুলো চিন্তা করি, খুব সহজ সহজ ভোকাবুলারি তোমাদের দেওয়া হবে। এটার জন্য ভাস্করির অ্যান্টিবায়োটিকের যে ভোকাবুলারি গুলো আছে ওগুলো যদি তোমরা পড়ে নাও তাহলে আশা করি হচ্ছে যে তোমরা অনেক ভালো নাম্বার পাবা। আর আমাদের এই কোর্সের সাথে যদি তোমরা যুক্ত থাকো তাহলে ইংলিশটাকে আমরা শুধুমাত্র মুখস্থ হিসেবে শিখবো না, এভাবে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আমরা হচ্ছে যে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো। আর এই জার্নিতে তোমাদের সাথে আমরা থাকবো। অনেক পড়ালেখা করছি, এমন একটা কথা খুব গুরুত্বপূর্ণ হলো তোমাদের সাথে কথা হবে। দেখো, বিশ্ববিদ্যালয়ে অনেকগুলাতেই তোমরা পরীক্ষা দিছো, হয়তো বা অনেকগুলাতে তোমাদের চান্স হয় নাই, বা অনেকে চিন্তা করতেছো যে হচ্ছে চান্স হওয়ার পর ভালো সাবজেক্ট পাও নাই, এর জন্য তোমরা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা। একটা কথা বলি,
তোমার জীবন মাত্র শুরু। জীবনের সব জায়গায় তুমি হয়তো সফলতা পাবা না, ব্যর্থতাই তুমি সবসময় পাবা। তুমি তোমার জীবনে খুব অল্প মুহূর্তগুলো পাবা যেখানে তোমরা সফল, কারণ মানুষের সফলতার কোনো শেষ নাই। মানুষ যখনই সফল হইতে থাকে, মানুষ আরো বেশি সফলতার দিকে আগায়। আর তোমাকে এই সফলতার দিকে নিয়ে যায় আসলে তোমার ব্যর্থতা। তুমি যদি ভাবো, হতাশ থাকো যে তুমি ব্যর্থ, আসলে ব্যর্থ নিজেকে মনে করো না। তুমি আসলে ব্যর্থ এখনো হও নাই, তোমার জীবনের মাত্র একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। তুমি একটু কষ্ট করে তোমার যে অতীতের ব্যর্থতা আছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি চান্স পাও নাই, সেগুলোকে দূরে সরায় দাও। তুমি এখন ফোকাস হও, তোমার ফোকাস হওয়ার টাইম। অতীতে যে ভুলগুলা আছে সেই ভুলগুলা থেকে শিক্ষা নাও। অতীত নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কিন্তু তুমি যদি তুমি অতীতে শিক্ষা না গ্রহণ করো, তাহলে আসলে তোমার জীবনে কোনো উন্নতি আসবে না। মানে তুমি অতীত নিয়ে ভাবতে ভাবতে বিছানায় পড়ে কান্নাকাটি করতেছো বা হতাশ হয়ে বসে আছো, এটা তোমার জীবনের কোনো সফলতা তোমাকে কখনো দিবে না। তুমি অতীতটাকে দূরে রাখো, অতীত থেকে শিক্ষা নাও। হয়তোবা পড়ালেখা কম করছিলা, হয়তোবা অসুস্থ ছিলা, হয়তোবা অন্য কোনো কারণ ছিল, সবগুলোকে দূরে রাখো, টেবিলে বসো, আমরা আছি তোমাদের সাথে। এখন দেখো, দুনিয়াতে অনলাইন রিসোর্স থাকাতে তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু শিখতে পারো। আমাদের কাছ থেকেই তোমার আসতে হবে এরকম না, কিন্তু তুমি তোমার সেলফ লার্নিং স্টার্ট করো। তুমি গুছিয়ে নাও, তোমার মাত্র 2টা পরীক্ষা আছে, গুচ্ছ আর জাতীয় বিশ্ববিদ্যালয়। গুচ্ছ আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ দেখবা তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় গুচ্ছে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় একটা ভালো কলেজে একটা ভালো সাবজেক্ট নিয়ে অবশ্যই তুমি চান্স পাবে। এই ক্যাপাবিলিটি তোমার আছে, এর জন্যই তুমি এইচএসসি পরীক্ষা পাশ করেছো। যদি পাশ না করতে তাহলে তোমার এই ক্যাপাবিলিটি থাকতো না। তাইলে তুমি তোমার ক্যাপাবিলিটিকে কাজে লাগাও, তুমি পড়ালেখায় মনোযোগ দাও, এবং তোমার যা যা প্রয়োজন, যতটুকু সহায়তার প্রয়োজন, সেই সহায়তাটুকু আমরা তোমাদেরকে করবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবা এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবা।